ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে নেই চিরচেনা ভিড়, শতভাগ মিলছে অনলাইনে। আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক চলছে। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, অংশ নেবেন ইফতারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন। আজ জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে মাগুরার শিশু, দুদফা জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন। পাষণ্ড ধর্ষকের বাড়িতে আগুন। পিরোজপুর শহরে অটোরিকশার দৌরাত্ম্য আর যত্রতত্র পার্কিং, যানজটে নাগরিক দুর্ভোগ চরমে, প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে শর্ত সাপেক্ষে সম্মত হয়েছে রাশিয়া। দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা। এবং উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। উয়েফা কনফারেন্স লিগের শেষ 8 নিশ্চিত করল চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়। সকাল 8টা থেকে রেল সেবা অ্যাপসে পাওয়া যাচ্ছে আগামী 24 মার্চের টিকিট। ওয়েবসাইটে একত্রে যাত্রীদের চাপ কমাতে সকাল 8টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এছাড়াও যাত্রীদের অনুরোধে এবছর প্রারম্ভিক স্টেশন থেকে 25% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত রেলের পাশাপাশি বগি যুক্ত করার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে না জানায় অনলাইন টিকিট সংগ্রহ করতে পারছেন না। এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে। এখন অনলাইনে তো আমি বুঝি না, জানি না অনলাইন বিষয় কি, হেই বুঝতে পাই না। তাহলে কিভাবে আমি টিকিট পাবো আর কিভাবে আমি যাব বলেন? দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্রিফ করছেন স্টেশন ম্যানেজার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঈদ যাত্রার যাত্রী সাধারণের, সম্মানিত যাত্রী সাধারণের বাড়ি পৌঁছানোর প্রয়োজনে আমরা বরাবরের মতো প্রত্যেকবারের মতো স্পেশাল ট্রেন পরিচালনা করতেছি এবং আমাদের যে সকল আন্তনগর ট্রেন আছে ওই সকল আন্তনগর ট্রেনের সাথে কিছু এক্সট্রা বগি সংযোজনের ব্যবস্থা নিয়েছি এবং সেইভাবে শান্তিপূর্ণভাবে যাতে যাত্রী সাধারণ ওনাদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেই চেষ্টা আমরা সচেষ্ট আছি। আমাদের আন্তনগর ট্রেন ঢাকা থেকে প্রতিদিন 43 সারা বাংলাদেশে 43টা আন্তনগর ট্রেন ছেড়ে যায়। তো 43টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রা আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরো কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি, সর্বাত্মক চেষ্টায় আছি এবং আমাদের পরিকল্পনা আছে। আর আমাদের মেল এক্সপ্রেস ট্রেনে আমরা 25টার মতো ঢাকা থেকে মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ছেড়ে যায়। প্রায় 12,500 যাত্রী আমরা টিকিট বিক্রি করতে পারি। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে আরো যাত্রী আমরা পরিবহন করার সুযোগ আছে। অনলাইন থেকে এখন পর্যন্ত মোটামুটি আমি অ্যাপসের মাধ্যমে যেটা দেখলাম সেখানে আমার 85% টিকিট বিক্রি হয়ে গেছে। জি, না আমরা এখন পর্যন্ত শুধু ঈদ যাত্রার ক্ষেত্রে না,
অন্যান্য সময়ও আমাদের যে অনলাইনে টিকিটটা আমরা দিচ্ছি সেক্ষেত্রে খুব কম পরিমাণে যাত্রীদের অভিযোগটা আমাদের কাছে আসতেছে যে যাত্রীরা টিকিট পাচ্ছে না। আমরা যেখানে এনআইডির মাধ্যমে টিকিট বিক্রয় ব্যবস্থা করতেছি এবং ওটিপি যাচ্ছে, তো যার জন্য আমরা অনেকটাই নিশ্চিত যে আপনারা সবাই জানেন যে ওটিপির মাধ্যমে যেহেতু যাচ্ছে প্রত্যেকে তার নিজের স্ব টিকিটটা নিজে সংগ্রহ করার সুযোগ পাচ্ছে। হয়তো কোনো ক্ষেত্রে সচেতনতা নিশ্চিত হচ্ছে, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের টিকিট নিশ্চিত হচ্ছে এই ধরনের অনলাইন এখন আপনারা জানেন প্রযুক্তির সাথে পরিচিত আমাদের একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ সবাই প্রযুক্তির সাথে পরিচিত। এখন হয়তো দেখা গেল যে একটা ফ্যামিলি ট্যুর করবে, ফ্যামিলি সবাই যদি প্রযুক্তির সাথে পরিচিত নাও থাকে কিন্তু বেশিরভাগ সদস্য পরিচিত থাকে, সেই হিসাবে ওনারা অনলাইনের মাধ্যমে এনআইডির মাধ্যমে যে টিকিটটা সংগ্রহ করার চেষ্টা করতেছে এবং পারতেছে। আমি মনে করি আমার সাথে একটু এখানেও কথা হলো একজন গার্মেন্টস কর্মী, উনি বললেন আমি এটা বুঝি না। আপনার কি? এখন বিষয়টা হলো 100% প্রত্যেকটা মানুষকে আমরা এই সার্ভিস নিশ্চিত করতে গেলে সেক্ষেত্রে এই সার্ভিস প্রত্যেকটা মানুষকে কোনো সার্ভিস দিলে প্রত্যেকটা মানুষ নিশ্চিত হওয়া যায় না। এখন আপনি দেখবেন যদি আমি এই সার্ভিসটা ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালোবাজারের নৈরাজ্য চলবে। তো যার জন্য আমরা এই বিষয় থেকে পরিত্রাণের জন্য রেল কর্তৃপক্ষ এবং আমাদের উত্তর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা নিচ্ছে যে যাতে ওটিপির মাধ্যমে টিকিট দিলে এনআইডির মাধ্যমে দিলে যাতে অন্তত যাত্রী সাধারণ তাদের নিজস্ব স্ব টিকিটটা নিজেরা পেতে পারে। আজ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাদের আগমনে আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা, বলতে চান মনের কথা, ফিরতে চান স্বদেশে। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ইরফানুল হাসানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিদর্শন করবেন 18 নং ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বৈঠক করবেন। শুক্রবার বিকেলে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। নিজের দেশ যার যার ঘর তাড়াতাড়ি যদি যাতার বিড়ে তাড়াতাড়ি যদি সমস্যা দিয়ে হইতে তারা মেহনত জড়িয়ে আর যদি জাগি হইতাম বলি আর একটা বেশি খুশি হইতাম। খাদ্য সমা ফেলেও অনলাগ হর আজ যখন না সমাজে আনলা জোয়ান বুড়া আওয়াম আলেম বেগুলো আছে। আর কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্তন চান স্থানীয়রা। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো রাস্তার পয়েন্টে পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা তদারকিতে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে পুলিশ, এবিপিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জেলা প্রশাসন। আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এই সফর রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে অনুপ্রেরণা যোগাবে। হত্যা নির্যাতন করছে তাদেরকে এই বার্তা দেবে যে এই জেনোসাইড, অত্যাচার এবং নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এটি দেখছেও এবং রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আর রহমান, তাদের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন তারা? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন?
ধন্যবাদ তোহা। আপনি জানেন যে কক্সবাজারের আজকে নবরূপে সজ্জিত হয়েছে এবং কক্সবাজারের নিরাপত্তা চাদরে বলয়ে 304 থেকে 4 স্তর নিরাপত্তা বলয়ে চাদরে ঢাকা রয়েছে। আমরা যতটুকু আমাদেরকে স্পেয়ার জানিয়েছে যে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ওনারা 11টা নাগাদ ঢাকা থেকে রওনা দিয়ে 12টার মধ্যে কক্সবাজারে পৌঁছবেন এবং কক্সবাজারে মহাসচিবকে বরণ করে নেবেন প্রধান উপদেষ্টা ফারুক আজম এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। ওনারা দুজন একসাথে একই বিমানে কক্সবাজারে অবতরণ করবেন এবং এসে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের নবনির্মিত টার্মিনাল ঘুরে দেখবেন এবং ওখান থেকে মাননীয় মহাসচিব সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং প্রধান উপদেষ্টা এখান থেকে জনবসতি উদ্বাস্তুদের আশ্রয় প্রকল্প কুরুস্কুলের আশ্রয় প্রকল্প পরিদর্শন করবেন এবং ওখান থেকে তিনি সুধীজনদের সাথে উনি মত বিনিময় করবেন এবং এরপরে উনি একসাথে জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্পে যোগ দিয়ে 1 লক্ষ লোকের সাথে ইফতার অনুষ্ঠানে যোগদান করবেন এবং ওখান থেকে উনি দুইজনই একসাথে ওনারা রাত 8টার বিমানে আবার ঢাকায় ব্যাক করবেন। এটা ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। 7 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফামা আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে। আজ সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কায়েস রাহাতের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম. আরিফিন সিদ্দিক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গেল 6 মার্চ বেলা 2:45টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক। পরে 13 মার্চ বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে তার। উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মরণ করেন তার কর্মময় জীবন। যখন উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন। দীর্ঘ 40 বছরের শিক্ষকতা জীবনে তিনি বাংলাদেশের বর্তমানে যারা সাংবাদিকতার জগতে অনেকেই সম্পাদকীয় লেভেলেও ভূমিকা পালন করছেন এবং এদেশের গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষায় ওনার অবদান অবিস্মরণীয়। শিক্ষাবিদ হিসাবে একজন শিক্ষকের যে গুণাবলী ছিল, আমাদের প্রতিটা শিক্ষকের সেই গুণাবলীগুলো থাকলেই আমরা কিন্তু দেশকে এবং শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার জন্য দেশবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে আমরা তার জন্য দোয়া চাই। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার জারিয়ায় তার গ্রামের বাড়িতে।
সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে। এর আগে দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। এর আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা করে হেলিকপ্টারটি। সন্ধ্যা 7টার দিকে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় মানুষের ঢল নামে নোমানী মাঠে। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন। অংশ নেন বিএনপি সহ অন্য সংগঠনের নেতারাও। এই শত আসিয়া বিবৃতিতে কেটে যায়। এই যে পারিবারিকভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন ওয়াসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরার ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুটির স্বজনদের। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। জানাজা শেষে শিশুটির মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় সম্মিলিত গোরস্থানে। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আইএসপিআর জানায় সকালে 3বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার শিশুটি হার মানে মৃত্যুর কাছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। এছাড়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দোকানের বিরুদ্ধে। পরে শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে রূপগঞ্জ প্রশাসন। এই ঘটনা নিয়ে রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা জানান, বাহ্যিকভাবে শিশুটিকে সুস্থ বলে মনে হলো, পূর্ণ পরীক্ষার পরই বিস্তারিত বলা সম্ভব হবে। এ ব্যাপারে অভিযুক্তকে এখনো গ্রেফতার করা না গেলেও আগামী 24 ঘন্টার ভেতর গ্রেফতারের আশ্বাস দেন তিনি। শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জ ও বগুড়ায় 7 বছরের এক শিশু এবং প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মেহেরপুরে 9 বছরের শিশু ধর্ষণ মামলার আসামিরা তদন্ত কর্মকর্তার যোগসাজশে জামিনের অভিযোগে থানা ঘেরাও করেছে স্থানীয়দের। অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নারুয়া গ্রামে 14 বছরের ছেলে মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশু ধর্ষণের পরে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে ছেলের পরিবার। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খোঁজ পেয়ে পরিবার ও স্থানীয়রা মেয়েটিকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর থেকেই পালিয়েছে ছেলে ও ছেলের পরিবার। অভিযুক্ত রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের ছেলে। ভিকটিমের বাবা এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এদিকে বগুড়ার শাহজাহানপুরে আপন খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী। উপজেলার আশিকপুর ইউনিয়নে নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনায় ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক পলাতক থাকলেও পুলিশ বলছে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। আর মেহেরপুরে ধর্ষণ মামলার তদন্ত অফিসারের সহযোগিতায় আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ায় আসামিদের গ্রেফতার ও তদন্ত অফিসারের শাস্তির দাবিতে মেহেরপুর সদর থানা ঘেরাও করেছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী সদর থানা ঘেরাও করে রাখে। পরে মেহেরপুর সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে একটি টিম থানায় গিয়ে ছাত্র নেতাদের সাথে কথা বলে সুরাহার আশ্বাস দেন। কোল্ড ক্লট পাওয়া গেছে আর কি ভ্যাজাইনাল সাইড আর কি। তো এমনিতে এক্সামাইন করে আর কি প্রাইমারিলি বোঝা গেছে যে হ্যাঁ। জানার পরে প্রথমে আমরা রোগীর বাড়িতে যাই, রোগীকে দেখার পরে দেখি স্বাস্থ্য অবস্থা অবনতি। পরবর্তী তাদের পরামর্শ দিয়ে আমরা বলি যে আপনি হসপিটালে নিয়ে যান, এদের প্রাথমিক চিকিৎসাগুলো দেন, মেয়েটা সুস্থ হয়ে। রবিবারে ঘটনা মানে একটা স্কুল এনজিওর আব্দুল আলিমের বাড়িতে আমাদের মানে পাশের একটা মেয়ে ওই স্কুলে যাওয়ার পরে আব্দুল আলিমের ছেলে সুযোগ সুবিধা বুঝে মানে রেপ মানে ঘটনা ঘটেছে। আমরা পরবর্তীতে তারাই হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওইখানে চিকিৎসা দিছে। ওই চিকিৎসা তেমন ভালো হয় না। পরবর্তীতে আমরা মেডিকেল নিয়ে আসি, মেডিকেলে ডক্টর তাকে রেপ ঘোষণা করছে। ওই শিশু তারা ছোট ভাই মধ্যে রাখতে গেছিল, রেখে রাস্তা ওই কেন্দ্রের পাশেই দিয়ে আছে, খেলার জায়গা আছে, ওখানে খেলতে লইছিল। ওখান থেকে ডাক দেয় না, বলছে যে নিউজে বললো আমাকে যে আমাকে ডাক বললো কথা বলে হেরা আমাকে টিভি রুমে টিভি দেখাম, ওখানে ওখানে আমাকে আমার সাথে খালু হয়ে একটা ছোট বাচ্চাকে, প্রতিবন্ধী বাচ্চাকে রোজার মাসে সে ধর্ষণ করছে। আমরা তার একটা সুষ্ঠু বিচার চাই। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। ছুটির দিনের নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ছুটির দিনে সবজির দরদাম কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আছি রাজধানীর কারণ বাজার যে কাঁচা বাজারে। আপনি যেমনটা জানেন রমজানের শুরু থেকেই যেই সবজির দাম বা কাঁচা বাজারের দাম সেটা অনেকাংশে অপরিবর্তিত রয়েছে এবং সামগ্রিকভাবে যে কাঁচা বাজারের যে দাম সেটাতে আসলে ক্রেতারা সন্তোষ জানিয়েছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি 10 থেকে 20 টাকা দাম কমে শসা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 40-50 টাকায়, কিন্তু বেগুনের দাম এখন পর্যন্ত বাড়তির দিকে। বেগুন বিক্রি হচ্ছে আজকের বাজারে 100 থেকে 140 টাকা কেজি দরে। একই সঙ্গে টমেটো বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। তবে যে লেবুর যে দাম, এই দাম কিন্তু এখন পর্যন্ত কমেনি, লেবুর দাম এখন পর্যন্ত বেশি। লেবু প্রকার ভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 100 টাকা পর্যন্ত। এছাড়া আলুর দাম কিন্তু এই বছর এখন পর্যন্ত কম, 20 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং মরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। আমরা কিছুক্ষণ আগে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে সামগ্রিকভাবে এই রমজানে এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি এতে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা যে মোদি যে মালামাল সেখানেও আমরা কথা বলেছি, সোয়াবিন তেলের সংকট কিছুটা কেটেছে। এই মুহূর্তে আমরা যদি একটু একজন বিক্রেতার সাথে কথা বলি, আজকের বাজারে লেবুর দাম আর টমেটো, আপনার শসার দাম কেমন দেখছেন? শসা লেবুর দামটা বেশি ভাই, শসার দাম কম আছে। শসা 40 টাকা, শসা 40, ক্ষীরা 40, হাইব্রিড শসা 40 বেশি, ক্ষীরা 40 বেশি, দেশি শসা 50, টমেটো 30, গাজর 30, সবকিছুর দাম কম আছে 50-এর নিচে সব। লেবুর দাম কত করে? লেবুর দাম ভাই সবচেয়ে বেশি লেবুর দাম। লেবু বড় 100 টাকা, আলি 80 টাকা আছে, 60 টাকা আছে। লেবু যেরকম এরকম লেবুর অনুমানের লেবুর দাম সবচেয়ে বেশি আর কি। যেমনটা শুনছিলাম আমরা আসলে যে শসার দাম 10 থেকে 20 টাকা করে কেজি প্রতি কমলো, লেবুর দাম এখন পর্যন্ত কমেনি। একই সঙ্গে যে বেগুনের দাম আমরা যেমনটা দেখেছি রমজানের শুরুতে এবং তার আগে বেগুনের দাম ছিল 30 থেকে 40 টাকা করে। তারপর থেকে রোজা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেগুনের দাম বাড়তে বাড়তে এই মুহূর্তে 100 থেকে 140 টাকা পর্যন্ত লেবু বিক্রি হচ্ছে। তবে এছাড়া অন্যান্য যে কাঁচা বাজার, অন্যান্য যে তরু তরকারি, সে বাজার কিন্তু আমরা কমের মধ্যে দেখেছি এবং
যে ক্রেতারা কিন্তু সামগ্রিকভাবে বাজারের এই চিত্রে তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আরেকটা কথা যদি জানাই, মুরগির দাম আজকে 50 থেকে 70 টাকা পর্যন্ত কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 250 টাকা করে। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। গাজীপুরে গাছা থানার ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে আহত হয় কনস্টেবল মোস্তাক। এলোপাথারি ছুরিকাঘাত সত্ত্বেও আসামি সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে ধরে রাখে তিনি। পরে আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমার 3 জন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও 3 জন ছিল, 3 জন পালিয়ে গেছে। আমরা তাদেরকে খুঁজছি। সরু সড়ক, অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিং এর ফলে পিরোজপুর শহরে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পোহাচ্ছেন সাধারণরা। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শহরের সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সরু রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এমন চিত্র পিরোজপুর সদরের। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। শহরের সরু রাস্তা প্রশস্ত না হলেও দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অথচ এখন ছোট বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে ছাড়তে পারি না। তার একমাত্র কারণ হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা থাকলে পরে আমরা আসলে পিরোজপুরবাসী একদম এদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছি। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় যে কোনো সময় চলতে গায়ে উঠাই দিতেছে, গায়ের উপর উঠাই দিয়ে ব্রেক করতেছে। তাতে আমরা প্রতিনিয়ত 2-4 জন আহত হচ্ছেই পিরোজপুর শহরে। তবে অটো চালকরা বলছে শহরে স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের রাস্তায় বাহন রাখতে হয়। আমাদের দাবি ছিল যে অটোওয়ালাদের জন্য একটি আলাদা স্ট্যান্ড করে দেওয়ার জন্য। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়, কারণ জনগণ রাস্তায় এখন হাঁটতে পারতেছে না। এদিকে পুলিশ বিভাগ জানায়, যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয়, এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। তো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকার, সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে। পিরোজপুরে প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুলতানি আমলের নান্দনিক স্থাপত্য নিদর্শন মুন্সিগঞ্জের বাবা আদম মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, মধ্যপ্রাচ্য থেকে বাবা আদম এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে এসেছিলেন। ধর্ম প্রচার করতে গিয়ে হিন্দু রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধে তার মৃত্যু হলে
তার স্মৃতিকে ধরে রাখতে সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহের শাসনামলে মালিক কাফুর বাবা আদম মসজিদ নির্মাণ করেন। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভার দরগাবাড়ি গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের অনন্য স্থাপত্য শৈলী বাবা আদম মসজিদ। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা, সামনে খিলান আকৃতির একটি প্রবেশ পথ রয়েছে। প্রবেশ পথের উপরে ফার্সি অক্ষরে খোদাই করে কালো পাথরের ফলক লাগানো রয়েছে। সেই ফলক থেকে মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায়। ভালো লাগে বিদায় আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ দরগাবাড়ি পড়ি জামাতের সহিত, এমনকি দূর দূরান্ত অনেক মুসল্লি আসেন, মুসল্লিরা তৃপ্তি সহকারে নামাজ পড়েন। কোনো সিমেন্ট বা কোনো কিছু নাই, শুধু চুন, সুরকি আর তেঁতুলের পানি, যেই জন্য এটা সব সময় ঠান্ডা থাকে। শীতে গরমের দিনে মনে হয় যে আপনি একটা এসির ভিতরে থাকলে যে অবস্থা, এটার পজিশনটা এরকম। বাবা আদম মসজিদের নির্মাণ শৈলী দেখতে বছর জুড়ে দরগাবাড়িতে আসেন দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দেশি বিদেশি বিভিন্ন লোকজন এসে আমাদের এখানে পর্যটন করে, বিভিন্ন লোকজন এসে দেখে, এটা সম্বন্ধে বিভিন্ন তথ্য নেয়। এই জন্য আমাদের গ্রামবাসী হিসাবে আমরা গৌরবান্বিত বোধ করছি। সারা বাংলাদেশে পর্যটন প্রিয় মানুষ, এমনকি বিদেশ থেকেও পর্যটন প্রিয় মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন এবং বাবা আদমের মাজার জিয়ারত করার জন্য আসেন, পুণ্য লাভের জন্য আসেন। ইতিহাস থেকে জানা যায় বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে 1173 সালে মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তখন ছিল সেন রাজাদের রাজত্ব। বিক্রমপুরের মহাপরাক্রমশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ বাধে। ওই যুদ্ধে বাবা আদম মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার 3 শতাব্দী পর 1483 সালে মসজিদটি নির্মিত হয়। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদের নাম রাখা হয় বাবা আদম মসজিদ। আসরের নামাজরত অবস্থায় অথবা ধ্যানরত অবস্থায় তাকে পিছন থেকে এসে আঘাত করা হয়েছে এবং সে সাথে সাথে শহীদ হয়ে গেছে। তার সমাধি আমরা যে গেটের পাশে দেখে আসছি, এটাই তার সমাধি। এবং এই মসজিদ তার ইন্তেকালের 330 বছর পরে নির্মাণ করা হয়েছে মালিক ইবনে কাফুর। 1991 সালে বাংলাদেশের প্রথম ইসলাম প্রচারক বাবা আদমের স্মৃতিস্মারক প্রাচীন মসজিদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে সর্বশেষ জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। সাইফুল, জাতিসংঘ মহাসচিব কয়টা নাগাদ সেখানে পৌঁছাতে পারেন এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কিন্তু দুপুর নাগাদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিকেলের দিকে কক্সবাজারে এসে পৌঁছাবেন হেলিকপ্টার যোগে এবং তারপরেই এই উখিয়ার যে শরণার্থী শিবির রয়েছে, রোহিঙ্গা শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবিরের বেশ কয়েকটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় তারা অংশগ্রহণ করবেন এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 8 বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যেই সংকটটি ঝুলে আছে এবং এখন পর্যন্ত প্রায় বাংলাদেশে প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিলেও কিন্তু গেল 8 বছরে একটি পরিবারকেও প্রত্যাবাসন করানো সম্ভব হয়নি। সেই যে অন্ধকার পরিস্থিতি, সেই অন্ধকার পরিস্থিতি থেকে কিন্তু কিছুটা আলোর মুখ দেখা যাচ্ছে আজকের এই পরিদর্শন কর্মসূচির মধ্য দিয়ে। এছাড়া বাংলাদেশের যে এই শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যে ত্রাণ তৎপরতা, সেটি কিন্তু আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। সেই ত্রাণ সরবরাহ আবার নির্বিঘ্ন হবে এমনটি কিন্তু প্রত্যাশা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পাশাপাশি আমাদের যে মিয়ানমার বর্ডার, সেখানকার নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু সামগ্রিকভাবে এই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তার পাশাপাশি যে আমাদের মিয়ানমার বর্ডার
বর্ডার থেকে শুরু করে যে বর্ডার সম্পর্কিত যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে এবারের এই জাতিসংঘের মহাসচিবের এই পরিদর্শন ঘিরে। এবং জাতিসংঘের মহাসচিবের পরিদর্শনের পাশাপাশি আমরা বাংলাদেশের পক্ষ থেকে যে এই রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের দ্রুততম সময়ে কিভাবে মিয়ানমারে প্রত্যাবাসন করানো যায় সেই বিষয়টি আলোর মুখ দেখতে পাবে বলে বাংলাদেশ সহ আন্তর্জাতিক যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো ইতিমধ্যে কিন্তু সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা পুরো এলাকা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তোয়া দর্শক, কক্সবাজারের উখিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।